বর্তমান পরিস্থিতিতে যেদিকে এগোচ্ছি আমরা, যা কিছু ঘটছে চারদিকে, এই একই রকম জিনিস আমরা বহু বছর আগেও একবার ফেস করেছিলাম। সালটা তখন 2008। এমন একটা জিনিস ঘটেছে যেটা সমস্ত মানুষের ক্ষেত্রে বা সমস্ত বলতে পারেন সব ধরনের মানুষের ক্ষেত্রে একটা এখনো অবধি একটা স্তব্ধতার মতন বা একটা চমকে যাওয়ার মতন বিষয় ছিল ওই সময়। কারণ আমরা যারা যারা আজ 20 থেকে 30-এর গণ্ডির মধ্যে বয়সে সীমাবদ্ধ, তাদের তখনই সেরকম কোনো জ্ঞান হয়নি যে এটা কীরকম জিনিস। কথা বলছি 2008-এর মুম্বাই হামলা। কিন্তু আমরা সেদিকে সেটা নিয়ে কথা বলবো না যে কী হয়েছিল বা বর্তমান পরিস্থিতি কী চলছে সেসব নিয়ে নয়। সেখানে আমাদের মতন যারা ক্রিকেট প্রেমী, যারা দেখছেন, তাদের কাছে সেই সময়টা একটা জিনিসের জন্য খুবই প্রাসঙ্গিক বা খুবই মনে রাখার মতন জিনিস ঘটে। ওই সময় ইংল্যান্ড ভারতে সিরিজ খেলছিল। 7 ম্যাচের সিরিজ ছিল মনে হয়। তো 5টা ম্যাচ ফিফথ ম্যাচ খেলার পর ইংল্যান্ড ফিরে চলে যায়, অ্যান্ড তারপর আবার ব্যাক করে আসে সিরিজটা কমপ্লিট করার জন্য। সেখানে একটা মানুষ, আমরা যারা ভেঙে পড়েছিলাম অলরেডি, আমাদের মানে এই মুহূর্তে এই সময়ও আপনারা অনেকেই এটা ফিল করবেন যে কোনো রকম এন্টারটেনমেন্ট বা কোনো রকম খেলাধুলো বা কিছুই আমাদেরকে সেদিকে টানছে না। আমরা একটা অন্ধকার রাস্তায় চলছি। মানে সেখানে আমরা শুধুমাত্র বদলার চোখ বা মতবিদ্বেষী বা এক্সট্রিম যে কালচারগুলো হয় বা একে অপরের প্রতি মাঝে মাঝে অনেকে আছে ঘৃণা বা বিভিন্ন ধরনের কমেন্টস, এইসবই চলছে আমাদের মধ্যে। এইসব এগুলো দিয়ে তো আমরা কিছু উদ্ধার করতে পারবো না। আমাদের দরকার সেই জিনিসগুলো সাধারণ জীবনে ফিরে আসার জন্য। না বলছি না এসব ভুলে যেতে, বাট সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করে সেই জিনিসগুলোও দরকার। সেটা সেই সময় দিয়েছিল একটা মানুষ, যার আজকে জন্মদিন, তিনি দ্য গড সচিন তেন্ডুলকার। আমি শান্তনু, আমার সাথে রয়েছে পাহাড়িদা। আপনারা দেখছেন ফাইনালি বাঙালি। আজকে যেহেতু আমি বা আমার মতন মানুষ, ছেলে মেয়েগুলো ওই সময় প্রচণ্ড ছোট ছিলাম, তো আমরা জিনিসটা যতটা শুনেছি ততটা কিন্তু ফিল করিনি, কারণ আমরা ওই সময় জিনিসগুলো দেখিনি। আমি অ্যাজ এ ফ্যান বয় হিসেবে বা একজন ছোট ভাই হিসেবে পাহাড়িদের কাছে সেগুলো জানতে চাইবো যে যে সময় ওটা ঘটেছিল 2008-এর হামলা, তো তারপর তোমরা কিরকম মেন্টালিটিতে ছিল, অ্যান্ড তারপর যে কথা আমি বলছিলাম যে ওই চেন্নাই যে টেস্টটা হয়েছিল যেটা নিয়ে কথা বলবো, তো সেইখানে সচিনের ওই সেঞ্চুরিটা মানে তোমাদের মতন ফ্যানদেরকে কিভাবে আবার ক্রিকেটের দিকে ফিরিয়ে এনেছিল বা তোমাদের কতটা বড় ছিল? স্বভাবতই ওই সময়টাতে, যখন আমাদের 12-13 এরকম ধরনের বয়স, 11-12, ওই সময়টাতে যখন এই জিনিসটা আমরা দেখলাম টিভিতে, তখন তো চারিদিকে টিভি মানে সোশ্যাল মিডিয়া বলে তো কিছু ছিল না। টিভিতে প্রত্যেকটা খবরের চ্যানেলে একই জিনিস দেখাচ্ছে যে তাজ হোটেলে এভাবে হামলা করেছে, নরিম্যান হাউসে, ওবেরয় হোটেলে পাকিস্তান থেকে আগত জঙ্গিরা। তারপরে এত এত মানুষের প্রাণহানি হয়েছে, পুলিশ মারা যাচ্ছে। সেই সময় আমরা তো এইসব জিনিসের সাথে দেখে বড় হইনি কখনো, মানে আমাদের দেশে বা দেশের চারপাশে। সে 9/11 যখন হয়েছিল তখন অনেক কম বয়স, তাই এতটা শকের মধ্যে আমরা ছিলাম না। তো সেই সময় এই যে তুই যেমনটা বললি নর্মালসি নিয়ে আসা বা নর্মাল জিনিস, এগুলো কোনো কিছু ভাবা তো দূরের কথা, ফিলও করতে পারছিলাম না বেশ কয়েকদিন ধরে। কারণ অনেকদিন ধরেই চলছিল, টিভিতে সম্প্রচার হচ্ছিল, জঙ্গিদেরকে কোনোভাবেই মানে শেষ করে দেওয়া যাচ্ছিল না। তো সেই সময় অ্যাজ এ হিউজ ক্রিকেট ফ্যান, এইভাবে দেখা যে একটা সিরিজ বাতিল হয়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ টি-20 তুই তো জানিস, তুই তো পরবর্তীকালে দেখেওছিস, ফলো করেছিস। সেই সময় ওটার ফার্স্ট এডিশন ছিল, ওটাও আইসিসি মানে বন্ধ করে দেয়, কারণ সিচুয়েশন ভালো ছিল না। ইংল্যান্ড টিম 5th ওডিআই খেলে, যেটা আমরা এগিয়েছিলাম 5-0, 7টা ম্যাচের ওডিআই সিরিজ ছিল। কাটাকে 5 নম্বর ওডিআইটা ছিল, আমার এখনো মনে আছে। ইন্ডিয়ান টিম তখনও অব্দি জানতো না যে এরকম একটা সিচুয়েশন ঘটে গেছে, যেহেতু 3 রাতের ম্যাচ ছিল, এবং সেটা তখনও অব্দি নিউজটা তাদের কাছে পৌঁছয়নি। কিন্তু ইংল্যান্ড স্বভাবতই আমরা জানি ইউরোপিয়ান কান্ট্রি, অ্যান্ড তারা যেভাবে বিহেভ করে তাদের ক্ষেত্রে যথেষ্ট চিন্তাজনক বিষয়ও ছিল। তারা সেভাবে পালিয়ে যায়, মানে চলে যায়, পালিয়ে যাওয়াটা হয়তো ভুল শব্দ চয়ন হবে। তারা ওই সময় দেশ থেকে চলে যায়, তাদের হাইকমান্ড সেই নির্দেশ দেয় এবং সিরিজটা তখনই বাতিল হয়ে যায়। তো এটা যথেষ্ট বড় একটা ধাক্কা। তো তার থেকে ঠিক 2 মাস পরে তারা কিন্তু আবার ঘুরে আসে, তারা সিকিউরিটি যথেষ্ট ক্লিয়ারেন্স পায়, তাদের টিম আসে এখানে, এবং ফার্স্ট টেস্ট ম্যাচটা হয় চেন্নাইতে। কেভিন পিটারসন তখন ছিল ইংল্যান্ডের ক্যাপ্টেন। কেভিন পিটারসন কি করে, চতুর্থ দিন খেলার ও কিন্তু একটা বোল্ড ডিসিশন নেয়, তখন ওরা 386 রানে এগিয়ে, যে ওরা ডিক্লেয়ার করে দেবে। এবং ও ম্যাচটা জিততে, যেমনটা আজকালকার দিনে আমরা দেখি ডাব্লিউটিসি হওয়ার পরে, যে প্রত্যেকটা ক্যাপ্টেনই চায় ম্যাচ জিততে, কারণ তার পয়েন্টসটা ম্যাটার করে তাদের কাছে টু রিচ দ্য ফাইনাল অফ দ্য কম্পিটিশন। তখন কিন্তু এরকম ব্যাপার ছিল না, কিন্তু বোল্ড ডিসিশন নিয়েছিল পিটারসন, যেহেতু পিচে টার্ন হচ্ছিল, চেন্নাই স্লো টার্নার আমরা সবাই জানি। তো তারা ওই বোল্ড ডিসিশনটা নিয়েছিল যে চ্যালেঞ্জ দেওয়ার ইন্ডিয়াকে, এবং সেও একটা দুর্দান্ত শুরু করে। 100 করতে পারেনি, কিন্তু যে স্টার্টটা ও দিয়ে দেয় 4th ডেতে লাস্ট সেশনে, সেটা অনেকটাই মানে ইন্ডিয়াকে মানে হেল্প করে পরবর্তীকালে এর জন্য। তো সচিন টেন্ডুলকারের একটা দুর্ধর্ষ ইনিংস হয়, এবং
তো যদি মনে থাকে তাহলে যুবরাজ সচিনকে কোলে তুলে নেয় ওরকম সিচুয়েশনে, যখন সেঞ্চুরিটা কমপ্লিট হয় এবং ম্যাচটা ইন্ডিয়া জেতে, গ্রাউন্ড স্টাফরাও মাঠের ভেতরে নেমে সচিনকে প্রণাম করে। এটা দারুণ মোমেন্ট, মানে সেই সময়ে গোটা ভারতবাসীর কাছে যে জিনিসটা বলা হয় যে এটা অনেকেই হয়তো শুনে থাকবে যে সচিনের মতন ব্যাটসম্যান হয়তো বা কখনো চলে আসতে পারে, হয়তো বা, কিন্তু সচিনের মতো মানুষ বা ওই ইম্প্যাক্ট প্রত্যেকটা মানুষের জীবনে তৈরি করা হয়তো কোনোদিন কোনো ক্রিকেটার বা স্পোর্টস পার্সন ইন্ডিয়াতে আসবেন। কারণ ওই সময়ে দাঁড়িয়ে সচিনের সেঞ্চুরি, ইন্ডিয়ার ম্যাচ জেতা একটা আলাদাই ফিলিং তৈরি করেছিল গোটা দেশবাসীর মুখে। একটা গোটা দেশবাসী যারা বিগত কয়েক মাস ধরে শোকে কান্নায় একদম ভেঙে পড়েছিল, একটা শখের মধ্যে দিয়ে যাচ্ছিল, তারা কিন্তু আবার নতুন করে হাসার রিজন খুঁজে পেল। মানে সচিন, মানে এত এত ক্রিকেটার এসছে, কেন আমরা সচিনকে নিয়ে এত বেশি মাতামাতি করি? বা মানে এটা তো ওই সময় তো পিয়ার বলে কোনো জিনিস ছিল না যে আমরা মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি জোর করে, সোশ্যাল মিডিয়ায় ছিল। হ্যাঁ, বাট এখনো তুমি দেখবে যে প্রচুর ফ্যান আছে, যত বিরাট কোহলি, রোহিত শর্মা হয়ে যায়, যারা পিওর ক্রিকেট ফ্যান তারা সবাই সচিনকে সেই সম্মানটা দেয়। ইভেন MS ধোনি, সৌরভ গাঙ্গুলি সবার মানে ক্রিটিসাইজ করে সবাই। সচিনেরও আছে ক্রিটিসিজম বিভিন্ন জায়গাতে, বাট অ্যাজ এ পার্সন বা মানে বললাম না যে ক্রিকেটের ঊর্ধ্বে কেউ না যেতে পারলেও, বাট ক্রিকেটের বাইরেও সচিন যে মানুষটা ছিল, সেই জিনিসটা কিন্তু এখনো প্রচুর ইয়াংস্টারদেরকে এখনো উদ্বুদ্ধ করে, এখনো প্রচুর ইয়াংস্টার তাকে আইডল মেনে আসে। এই কারণেই সেই এক্সাম্পলটা দেওয়া হয় তাদেরকে, সেই এক্সাম্পলটা দেওয়া হয় যে এই যে আমরা পৃথিবী শোয়ের কথা বলছি, যে আজকে কত বড়, যখন ছোটবেলায় ওই 14-15 বছর বয়স ছিল, ওই সময় থেকে বলা হতো যে নেক্সট বিগ থিং হয়তো সচিন হয়ে উঠবে, নেক্সট সচিন। আর সেই জিনিসটা ছিল। ইভেন এখনো পৃথিবী শোয়ের মাঝে মাঝে কয়েকটা ইনিংস দেখে মনে হয় যে একে কি করে বাইরে রাখা যায়। সেই এজটাও, যে এজে সচিন 16 বছর বয়স, হ্যাঁ, ছেলে যেভাবে একটা জাতির ভগবান হয়ে উঠলো, পৃথিবী সহ সেই বয়স থেকে একই রকম ভাবে, মানে ওই সময় থেকে অনেকজন অলরেডি ফ্যান ছিল পৃথিবী শোয়ের যখন খেলছিল, বাট হারিয়ে গেল কেন ওই ডিসিপ্লিনটা। সচিন তেন্ডুলকর 2016 সাল থেকে 2016 সাল বলছি 1999 থেকে তোমার 16 বছর বয়স থেকে, যেটা বলতে চাইছিলাম, 16 বছর বয়স থেকে 24 বছর ক্রিকেটে খেলে গেছে, নিজেকে সমর্পণ করেছে। কোনো সময় তুমি আমাকে বোঝাও যে কি করে নিজেকে সে মানে ওই জিনিসগুলোর মধ্যে মিলিয়ে যেতে দেয়নি, মানে এন্টারটেনমেন্টের দুনিয়াতে গিয়ে পার্টি করা। কারণ প্রচুর ক্রিকেটারকে দেখেছি, বিনোদ কাম্বলিকে আমরা দেখেছি, যুবরাজ সিংকে দেখেছি, যারা বড় বড় ক্রিকেটার এভাবে হয়ে যাওয়া। বাট সচিনের মধ্যে কি জিনিসটা আলাদা, যেটা সবার থেকে তাকে মানে আলাদা করে রাখে? আমার মনে হয় ডেডিকেশনটা, যেটা নিয়ে এত কথা বলা হয়। প্যাশন তো অনেকেরই থাকে যখন কম বয়স থাকে, কিন্তু একটা জায়গা, একটা জিনিস অ্যাচিভ করে নেওয়ার পর, ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্যাটসম্যান হয়ে যাওয়ার পর, এট দ্য এজ অফ 23, ওর কিন্তু যে সেনা, একটা পপুলার টার্ম এখন ক্রিকেটে সেনা কান্ট্রি বলা হয়, যে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই 4টে দেশেই ওই কম বয়সে ওর টেস্টে সেঞ্চুরি হয়ে যায়, ইয়াংগেস্ট টু অ্যাচিভ দিস ফিট টিল ডেট। তো এটা কিন্তু অনেক বড় জিনিস। এটা আজকালকার দিনে দাঁড়িয়ে হয়তো হতেই পারে 10 জনের মধ্যে 9 জন ক্রিকেট নিজের মাথায় ঢুকিয়ে ফেলবে এবং তার ক্যারিয়ারটা হয়তো ওখানেই স্থিমিত হয়ে যাবে বা একটা ডাউনওয়ার্ড কার্ভ নেবে। কিন্তু সচিনের ক্ষেত্রে সেটা হয়নি, কারণ ক্রিকেটকে কখনো তার বাকি জিনিসের থেকে সে বড় হতে দেখেনি। যে ডেডিকেশন, যে সম্মান সে ক্রিকেটকে দিয়েছে, সেই সম্মানটাই ক্রিকেট ওকে ফিরিয়ে দিয়েছে গোটা ক্যারিয়ার জুড়ে। সেই জিনিসটা, মানে তুই ভাব যে একটা 37 বছর বয়সী, মানে যখন 2011 সালের ওয়ার্ল্ড কাপ হয়, যে সময় আবার গুজব রটে যে সচিন নাকি বাহাতে ব্যাট করবে, মানে একটা মানুষ ঠিক কতটা পরিমাণে ইমরান করে রাখতে পেরেছিল একটা দেশকে, সেই বয়সে থেকেও ও কিন্তু ইন্ডিয়ার হাইয়েস্ট স্কোরার হয়। আর 18 রান করলে হয়তো টুর্নামেন্টের হাইয়েস্ট স্কোরার হয়ে যেত দিলশানকে পেরিয়ে। সেই সময় ওর কতটা ডেডিকেশন ছিল প্র্যাকটিসের পেছনে, টিমের জন্য, যে যেমন করে হোক ওর পারফরমেন্স যদি না ভালো হয় তাহলে সেটা পুরো টিমকে এফেক্ট করবে। কারণ উপরে যদি রান না হয় তাহলে মিডল অর্ডার, তখন এমনিতেই যুবরাজ সিং এর ফর্ম ভালো ছিল না, অনেকেই হয়তো এখন ওটা ভুলে গেছে, ওটা নিয়ে আমরা আগেও কথা বলেছিলাম, যাই হোক সেদিকে যাচ্ছি না। তো সেই অধ্যবসায় নিজেকে রাখা, 24টা বছর ধরে একই জিনিস বারবার প্রতিদিন প্রতি বছর করে যাওয়া, নিজেকে মানে শিখরে থেকেও কোনো কিছু না ভুলা, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। সব ক্রিকেটার করতে পারবেন এবং আমরা এক্সপেক্টও করতে পারি না যে সবাই করুক, কারণ ক্রিকেটকে অধ্যবসায় ভাবা বা যে কোনো স্পোর্টসকে নিজের লাইফ করে নেওয়া খুবই কঠিন জিনিস, কারণ প্রত্যেকেরই একটা নিজস্ব পার্সোনাল লাইফ থাকে। এক্ষেত্রে অনেকটাই ক্রেডিট ওর সহধর্মিনীকেও যায়। একদম একদম তোমার ওটাই আসছে ব্যাপারটাতে, যেটা তুমি বললে 37 বছর বয়সে ওইরকম ডেডিকেশন রাখার, ওই জন্য 2010 সাল যখন তার 37 বছর বয়স, ওই সময় টেস্টে 1 নাম্বার ক্রিকেটার হয়। কে ছিল না ওই সময়, কত বড়, আমাদেরকে এখনো গ্রেট ভাবি, মানে লেজেন্ড, কত প্লেয়ার এসেছে যারা ওই 2000 এর পরের সময়, তারা সবসময় অলমোস্ট তাদের পিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই জন্যই বলা হয় না যে বোলার গুলো 90s এও যে সময় ওর এত কম বয়স, সেই সময়ও তো তারপর ব্যাটসম্যান ছিল, মার্কোয়া, ব্রায়ান চার্লস লারা, রিকি পন্টিং লেট 90s এ উঠছে, অ্যালেক্স স্টুয়ার্ট ইংল্যান্ডের, স্টিভ ওয়া অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, সে অ্যালেন বর্ডার, তারপর স্টিভ ওয়া এলো। সেই সময় সচিন টেস্ট ক্রিকেটে সবার ঊর্ধ্বে, 2000-এও রিকি পন্টিং, ব্রায়ান লারাদের সাথে কম্পিট করছে। ইনফ্যাক্ট 2010 এর পরেও 2011 শেষের দিক থেকে তো ফর্মটা খারাপ হলো, তখনও মাইকেল ক্লার্ক, কুমার সাঙ্গাকারা এদের সাথে কম্পিট করছে। এন্ড শুধু তার ব্যাটসম্যান নয়, কে বোলার ছিল, মানে প্রত্যেক যুগে যুগে যে বোলারগুলো এসেছে তাদের এগেইনস্টে সচিনের
প্রত্যেকের এগেইনস্টে যে রাইভালরি ধরা হয় হ্যাঁ হ্যাঁ এর তোমার শেষের দিকে এসে ইভেন তোমার জেমস অ্যান্ডারসন তো অনেক পরে এসেছে তাদের সাথে, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেন, একদম ডেনিস লিলি তো অ্যালান ডলার্ড, আমাদের কাটলি অ্যাম্ব্রোস, তারপরে ওয়েস্ট ইন্ডিজের বল মার্কো মার্সেল তো পুরনো ছিল, আমি বলছি কাটলি অ্যাম্ব্রোস আর ওয়ালস, সাউথ আফ্রিকার পোলক আর অ্যালান ডলার্ড, তারপরে লাস্টের দিকে তো ডেল স্টেন এলো, তোর ইংল্যান্ডের হচ্ছে যে ফ্লিন্টফ সেই সময় ছিল, তোর কি বলে ডারেন গাক ছিল, অস্ট্রেলিয়ার তো ম্যাগ্রা দ্য গ্রেট, ম্যাগ্রা, জেসন গিলেস্পি, সেন ওয়ার্ন, পাকিস্তানের ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, এভরি নেশন হ্যাড মানে লেজেন্ডারি বোলার্স এট দ্যাট টাইম। সেখান থেকে শুরু করে 2000-2010 মুরলীধরন শ্রীলঙ্কার, চামিন নওয়াজ, প্রত্যেকটা ফরম্যাটে মানে তাবড় নাম। ওই যে বলে না যে একটা ছেলে 3টা দশক ধরে ক্রিকেটটাকে রুল করে কিভাবে ভগবানের জায়গায় পৌঁছলো, তার একটা কারণ ক্রিকেট যেরকম, আর একটা কারণ তুই যেটা প্রথমে বললি মনুষ্যত্ব। সেই মনুষ্যত্বের জন্য বলা যায়, মানে এখন যেভাবে আমরা আইপিএল দেখছি, আইপিএল এ কিছু হলো না হলো একটা অ্যাড চলে, না সেই অ্যাডে 4টা অ্যাড দেখে তার মধ্যে 3টাকে বিরাট কোহলি দেখছি, একদমই মানে বিরাট কোহলি এখন ব্র্যান্ডিং সবাই চলছে, যত ইয়ে করি এখন জুট এরকম হয়েছে, বাট তখনও এমন ছিল না যে কিন্তু ব্র্যান্ডিং হতো না, যেটা এমএস ধোনিকে আমরা দেখেছি। আমার তো মনে হয় যে ইন্ডিয়ান ক্রিকেটের সবচেয়ে বেশি ব্র্যান্ডিং মানে জিনিসটা শুরু করে এমএস ধোনি, কারণ মানে আমি বলছি ধোনি শুরু করে কিন্তু আনের অ্যাকচুয়ালি সচিন টেন্ডুলকার। হ্যাঁ আমি বলছি কি এত বেশি এখন যে রমরমাটা চলছে সেটা ধোনির সময় থেকে ধোনির সময় যে পপুলারিটি তৈরি হয়েছে ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে একদম এমএস ধোনি। বাট তার আগে ধোনির আগে বলছে আর কি, ধোনির আগে সচিন চাইলে কিন্তু জিনিসটা করতে পারতো, মানে সচিনের যে পপুলারিটি ছিল, সচিন যেহেতু এনেছিল জিনিসটা, তো সচিন চাইলে ওই ধোনি যে জায়গায় নিয়ে গেছে একটা আলাদা লেভেল, সেটা সচিনও করতে পারতো। বাট সচিন ক্রিকেটের জায়গায় রেখেছে। অ্যান্ড এখন যেভাবে পান মশলা, তোমার ধরো অ্যালকোহল, এগুলোর যেভাবে সিগারেট, এগুলো যেভাবে ব্র্যান্ডিং হচ্ছে, তার জন্য কত টাকা অফার করা হয়, সেটা নিয়ে প্রচুর হিপোক্রেসির কথা শুনি। গৌতম গম্ভীরের কথা বলছি, নিজে করেছে তারপরে অনেক কথা বলেছে। বাট সচিনের ক্ষেত্রে না, আমি সচিনকে বলতে শুনেছি যে এগুলো করা উচিত নয়, নিজেকে পুরোপুরি কমপ্লিটলি আলাদা রেখেছি, কারণ আমি একজন প্রিয় ক্রিকেটার হিসেবে আমি নিজে থাকতে চাই না, আমি ইন্সপিরেশন হয়ে থাকি না, আমি বড় কথা বলবো, সেটা নিয়ে ইয়ে করবো। আমাকে যদি কেউ ভালোভাবে আমার অধ্যবসায় করে, আমাকে যদি কেউ পুজো করে, তাহলে সে আমার থেকেই শিখবে। তোমাকে ভগবান এসে তোমাকে বলে দিয়ে তুই এটা কর, তুমি ভগবানকে পুজো করলে তুমি 1000 জিনিস জানতে পারবে যে আমার লাইফে কি করা উচিত, কি করা উচিত নয়। তো সেই জন্যই কি ধরো আমরা যারা ক্রিকেট মানে দেখছি, এত ইয়ে করছি, বাট তাছাড়াও যারা ক্রিকেট দেখে না, তারা সচিনকে রেসপেক্টটা দিচ্ছে কি ওই কারণেই, মানে শুধুমাত্র মানে ওই একটা তুমি সবসময় শুনবে, যারা দর্শক তারাও জানে একটা ওয়ার্ল্ড কাপ সিগারেট কোম্পানির নামে হচ্ছে 96 এর উইলিস ওয়ার্ল্ড কাপ, ঘরের মাঠে হচ্ছে। ও লিটারালি বলে দিল যে আমি ব্যবহারই করব না আমার ব্যাটে ওই স্পন্সরের নাম, নিজে তো ব্ল্যাঙ্ক চেক ডিক্লাইন করেই ছিল, উপরন্তু ব্যবহারই করেনি। অনেকেই ওই ব্যাটে খেলেছিল আর মেন স্পন্সর ছিল। ক্রিকেটের সবথেকে ঊর্ধ্বে, মানে there was no one at that time who could be compared to him, মানে ওর ধারে কাছেও কোনো ক্রিকেটার ছিল না বোথ ফরম্যাট আমরা যদি মেলাই। সেই জায়গায় দাঁড়িয়ে এইটাকে ডিক্লাইন করা, ইন্সপিরেশন হওয়া, সমাজের কাছে একটা উদাহরণ হয়ে দাঁড়ানো, এটা অনেক বড় ব্যাপার। এমন নয় যে ও কোনো অনেক বিশাল বয়স ছিল, তখন মাত্র তো 23-24 বছর বয়স ছিল। মানে এখন যদি কোনো ক্রিকেটার সেই জিনিসটা করে, তাহলে সেটা কত বড় একটা ব্যাপার, অনেক বড় ব্যাপার হবে। কারণ আজকালকার দিনে সেই হারিয়ে যাওয়ার সম্ভাবনা আরো বেশি। হ্যাঁ, সেই এত কিছু চারদিকে ছড়িয়ে আছে, এখন ক্রিকেটটাকে ফোকাস রাখা, এখন তো ক্রিকেটাররা এতটা বড় পর্যায়ে না গেলেও তুই তো দেখেছিস কত কিছু। আরো কয়েকটা জিনিসের কথা বলবো, কারণ অনেক বেশি ডিসকাশন হয়েছে। যেমন ধরো আমার মনে পড়ছে 96 এর যে এটা আমরা হারলাম শ্রীলঙ্কার কাছে, স্টেডিয়ামে আগুন ধরে যাওয়া, দিয়ে মাঠে এসে সবাইকে চুপ করানো। এন্ড কেন সেটা আনলো, তার কারণ হচ্ছে মানুষ তাকে সেইভাবে যেমন আমরা যেটা বাহুবলী সিনেমা দেখেছিলাম, যে যেখানে ওই বাল্লাল দেবের নামটা ঘোষণা করছে আর সবাই ছিচি করছে, চারদিকে ঝামেলা শুরু হয়েছে, তখন বাহুবলী উঠে দাঁড়ালো। এন্ড উঠে দাঁড়াতে একবার ইয়ে করতে, হাত দেখাতে সবাই চুপ হয়ে গেল। ঠিক সেম জিনিসটা, মানে ওটা যতটা সিনেমাটিক লেগেছে, সেটা রিয়েল লাইফে সচিন তেন্ডুলকর জিনিসটা করে দেখিয়েছে। মাত্র 24 বছর বয়স। তো তুমি ভাবো শুভমান গিল, তারও তো একই বয়স, এখন 25 হয়ে গেছে। তাই বলছি, কিন্তু শুভমান গিলের ওই অরাটা কোনোদিন আসবে না। এমন নয় যে ওই সময় ক্রিকেটার ছিল না, তুমি যেটা বললে ওই সময় কিন্তু বাঘা ক্রিকেটার ছিল। এন্ড ইন্ডিয়া এমন নয় যে ক্রিকেট বিশ্বে বিশাল বড় নাম, যেটা এখন অলরেডি, বাট তাতেও। দ্বিতীয়ত 98-9 এর দিকে যখন আমাদের ওই ফিক্সিং এর যে ব্যাপারগুলো এলো, সব ক্রিকেটাররা আস্তে আস্তে সরে যাচ্ছে, যারা ক্যাপ্টেন ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হলো, কেউ ক্যাপ্টেন হতে চাইছে না। সেই সময় সচিন কিন্তু কোনোদিন নিজেকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চায়নি, মেইন ফোকাস ব্যাটিং এর জন্য করেছিল। এখন যেমন যে কোনো ক্রিকেটার ক্যাপ্টেন হতে চাই, সবার মধ্যে তার সঙ্গে জড়িত যে গ্ল্যামার গুলো থাকে, ওই জন্য ক্যাপ্টেন হতে চাই, ক্যাপ্টেন আটকা আলাদা ফেলে দেয়। সচিন কিন্তু ওই জিনিসটা করে হতে চায়, এই জন্য নিজেকে সে ধরে রাখতে পেরেছে এতদিন ধরে, এবং সেই কারণেই তো ক্যাপ্টেন্সিটা ছেড়েও ছিল। তোমার ওই সময় তুমি যদি অনেকটা ছোট, আমি তো জাস্ট জন্মেছি না, আমি পরে বছর শুনেছি অ্যাকচুয়ালি। কিন্তু সচিনের মানে অ্যাজ এ ব্যাটসম্যান
টেস্ট ক্রিকেটে ওয়াইল বিং ক্যাপ্টেন, যখন ক্যাপ্টেন ছিল, রেকর্ড কিন্তু দুর্দান্ত, হ্যাঁ কিন্তু সেটা কিন্তু ও মাথা দেয়নি। ও ক্যাপ্টেন্সি ছেড়েছিল কারণ ইন্ডিয়া ওয়াজ নট পারফর্মিং ওয়েল। ইন্ডিয়া অ্যাজ এ নেশন, ইন্ডিয়া অ্যাজ এ ক্রিকেটিং নেশন ওয়াজ নট পারফর্মিং ওয়েল। তারা হারছিল, সিরিজ হারছিল, সেই কারণে কিন্তু ক্যাপ্টেন্সিটা ছেড়েছে। ওই জিনিসটা ওর যাতে আরো বেশি পরিমাণে এফেক্ট না করে বা ওই ব্লেম গেমটা ওর মধ্যে থেকে ও থাকতে চায়নি। তাছাড়া তুই যদি রেকর্ড দেখিস, যদি স্ট্যাটিস্টিক্স উঠে দেখিস, তাহলে কিন্তু ওর রেকর্ড অ্যাজ এ ব্যাটসম্যান ওয়াইল বিং ক্যাপ্টেন ওয়াজ টেরিফিক, সুপার, 54 কাছাকাছি অ্যাভারেজ, সব জায়গাতে গিয়ে রান টপ স্কোরার হওয়া। তখন তো সচিন মানেই বিদেশে হোক দেশে হোক সব জায়গাতে সিরিজে টপ স্কোরার তো সচিনই হবে, মানে জাস্ট আনবিলিভেবল। সেই তারপরেও দেখো এত বড় ক্রিকেটার হওয়ার পরেও জীবনে যখন সুযোগ পেয়েছে, যখনই টিমের থেকে বাইরে থেকে বা টিমের খেলা হচ্ছে, তখন কিন্তু রঞ্জি খেলেছে। হ্যাঁ, রঞ্জি খেলেছে। আমরা ইভেন যখন রিটায়ার করছে তখনও রঞ্জি খেলে গেল, সব জায়গায় থেকে কত রান আছে, কত ম্যাচ খেলেছে। অ্যান্ড শুধু তারা নয়, গ্রাউন্ড স্টাফ যারা রয়েছে মহারাষ্ট্রের, তাদের সবার সাথে তার পরিচিতি ছিল। আমরা মাঠে দেখেছি যখন খেলা ইয়ে করছে, তখন মানে ওই কিউরেটার বলছি, তাদের বউটো তারা মাঠে ঢুকে যেত, সেখানে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। তো যখন সোশ্যাল মিডিয়া ছিল না সেই সময় থেকে, এখন অনেকে বলে না যে সোশ্যাল মিডিয়া থাকলেও হয়তো বিরাট কোহলির ওরা থাকতো না, বা রোহিত শর্মার মতো ওরা থাকতো না, ধোনির মতো ওরা থাকতো। সেই অ্যাকচুয়ালি যারা ওই সময়টা থেকেছে, যারা ওই সময় খেলা দেখেছে, তারা জানে সচিন টেন্ডুলকারের ওরা কি ছিল। আজকে আমরা ওনার জন্মদিন বলে এই জিনিসগুলো ডিসকাস করলাম। এখন আমাদের গোটা দেশের পরিস্থিতি যা, আমাদের মনে হলো যে এই সময়ে খুব বেশি আড়ম্বর না করাটাই বেটার হবে। কিন্তু 2008 সালের অনেকটা সিমিলারিটি আমরা পেলাম আমাদের এই সময়ের সাথে, সেই জন্য আমরা দুজনে মিলে ডিসাইড করলাম যে আমরা এই জিনিসটা নিয়ে একটু কথা বলবো, যেটা নিয়ে সচিনের সম্বন্ধে আরো অনেক কিছুই বলা হয়ে গেল। বাট ক্রিকেট স্টার, শুভ জন্মদিন আপনাকে, খুব ভালো থাকবেন। মানে আমি যদি শেষ করি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা দিয়ে, শেষের কবিতা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, ওগো বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেরি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে। মানে একদমই তাই, যে শুধু এখানে কালের কথা বলা যাচ্ছে না, কাল জয়ী একটা মানুষ সচিন তেন্ডুলকার। যদি আমরা ঢুকে যাই না সেই তার মেমোরিজ গুলোকে ঘাটতে ঘাটতে, মানে তার এতটা গভীরে আমরা চলে যাবো যে সেখান থেকে আর ফিরে আসা মানে জালের মতো আটকে পড়বো। মানে ভেতরে ভেতরে প্রত্যেকটা ইনিংস একটা করে আপনি স্টোরি পাবেন, প্রত্যেকটা স্টোরি, এই যে 100টা সেঞ্চুরি, প্রত্যেকটা সেঞ্চুরি নিয়ে যদি আপনি ঘাটাঘাটি করেন, প্রত্যেকটা সেঞ্চুরি একটা করে ইতিহাস আছে, কোনো না কোনো ভাবে প্রাসঙ্গিক প্রত্যেকটাই। তো সেরকম একটা মানুষ, তাকে কিভাবে আমরা ডিনাই করবো ক্রিকেট ঈশ্বর না? এরকমই একটা পলিটিক্যাল সিনারিওর কথা আমার মনে পড়ছে, শেষ মুহূর্তে আমি এটা বলে দিতে চাই। একটা সময় ছিল, ওই সময়ে যখন একটা এরকম নিউজ ইয়েতে উঠেছিল খুব, যে শিবসেনা, যারা কাট্টার হিন্দু, কাট্টার মহারাষ্ট্রিয়ান, সেই সময়ে শিবসেনার একজন ওই সময় দাবি করেছিল যে সচিন প্রথমে মহারাষ্ট্রিয়ান তারপরে ইন্ডিয়ান। সচিন কিন্তু এটার বিপক্ষে এসে দাঁড়িয়েছিল। সচিন কিন্তু সবসময় এটা জিনিস বলে যে হি ইজ অ্যান ইন্ডিয়ান ফার্স্ট, তারপরে ওর ধর্ম আসবে, তারপরে ওর কাস্ট আসবে, তারপরে ওর অন্যান্য জিনিস আসবে। এই জিনিসটা কিন্তু ছুঁয়ে যাওয়ার মতো। এই মুহূর্তে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা কতটা প্রাসঙ্গিক যে ধর্ম, কাস্ট, জাতি, স্টেট বা যাই হোক, হোয়াট এভার ইট ইজ, এর অনেকটা উপরে কিন্তু দেশ। তো আমাদের শেষ করার আগে এটুকুই বলবো যে বর্তমান পরিস্থিতি যাই হয়ে যাক না কেন, এটা মাথায় রাখতে হবে যে দেশটা কিন্তু আমাদের সবার। তো একটা নিজেদের মধ্যে ইউনিটি রাখা, এই জিনিসটা কিন্তু খুবই প্রাসঙ্গিক। কারণ বড় বড় মানুষরা যতই যাই বলুক, যেভাবে উস্কানি দিক, সেটা কিন্তু তাদের কিন্তু আখেরে কিছু যায় আসবে না। সবসময় যে প্রাণ গেছে, সে সাধারণ মানুষের প্রাণ যাবে, সাধারণ মানুষের ভুলে সাধারণ মানুষ। তো সেই সাধারণ মানুষের একজন দেবতা নিয়ে আমরা কথা বললাম আজকে তার জন্মদিন, সচিন তেন্ডুলকার। আশা করি ভালো থাকবেন, এভাবেই যুগের পর যুগ মানুষকে উদ্বুদ্ধ করবেন, ইন্সপিরেশন দেবেন। অ্যান্ড ওই আর কি, যতদিন ক্রিকেট বেঁচে থাকবে ততদিন ওই একটা ব্যাট সব দিন চলবে, একটা ইনিংস এখনো শেষ হয়ে যায়নি, তা সব দিন চলবে, একটা ধোনি সব দিন চলবে, সচিন। কারণ প্রত্যেক যুগে যুগে কোনো না কোনো দিন একটা 16 বছরের ছেলে ব্যাট হাতে নেবেই, অ্যান্ড ক্রিকেট মাঠে এসে দাঁড়িয়ে বলবে ম্যাচ খেলেগা। নমস্কার।